বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। জন আরোহী সহ নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা টুইটারে তাকে নিষিদ্ধ করার সমালোচনা করেছেন। তাকে দ্বিতীয় দফা অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্রেটরা। শুনবেন এ নিয়ে একটি বিশেষ আলোচনা। ঢাকার সবচেয়ে নীরব এলাকা বলে ঘোষিত জায়গাতেই কেন এত বিকট শব্দ দূষণ? এক সেকেন্ডের জন্য ওই এলাকাটা 50 ডেসিবেলের নিচে আসে নাই। মানে শব্দের যে মাত্রা, কত জোরে হর্নটা হচ্ছে, গতবারে যত জোরে হতো এইবার তার চেয়ে আরো 8 ভাগ বেশি জোরে শব্দটা শোনা যাচ্ছে। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে 62 জন যাত্রী সহ একটি বোয়িং 737 বিমান জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হয় সেই জায়গায় তারা তল্লাশি দল পাঠিয়েছে। একজন জেলে বিবিসিকে জানিয়েছেন তিনি একটি বিমান সাগরে ডুবে যেতে দেখেছেন। বিমানটি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 3000 মিটারের বেশি নিচে নেমে আসে। ইন্দোনেশিয়ার বাজেট এয়ারলাইন্স শ্রীভিজায়া এয়ার এটি পরিচালনা করত। ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত 10টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ নবজাতক শিশুদেরকে যে বিভাগে রাখা হয় সেই সিক নিওনেটাল ইউনিটেই আগুন লাগে। 7টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষিদ্ধ করার পর মিস্টার ট্রাম্পের সমর্থকরা একে বাক স্বাধীনতার উপর আঘাত বলে বর্ণনা করেছেন। টুইটার গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। মিস্টার ট্রাম্পের টুইট বার্তা নতুন সহিংসতায় উস্কানি দিতে পারে এমন আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের কর্তৃপক্ষ শিজিয়াচুয়াং নগরীর সব মানুষকে আগামী 1 সপ্তাহ তাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। নগরীর সাবওয়ে, বাস এবং ট্যাক্সি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এই নগরীকে পুরো চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলার পর আরো কঠোর বিধিনিষেধ জারির এই ঘোষণা এলো। সেখানকার 1 কোটি মানুষের সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে 350 জনের সংক্রমণ ধরা পড়েছে। আফগান সরকার এবং তালেবানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আজ পরের দিকে কাতারে শুরু হচ্ছে। গত মাসে দুপক্ষ শেষ পর্যন্ত প্রাথমিক কিছু বিষয়ে একমত হয়েছে। এখন তারা কিভাবে আফগানিস্তান পরিচালিত হবে সে বিষয়ে বিশদ আলোচনায় যাবে। তবে আফগানিস্তানে চলমান সহিংসতা ছায়া পড়েছে এই আলোচনায়। ভারতীয় সেনাবাহিনী এক চীনা সৈন্যকে আটক করেছে। কর্মকর্তারা বলছেন, শুক্রবার সকালে বিতর্কিত লাদাখ অঞ্চলে এখনকার কার্যত যে সীমান্ত রেখা, এই সৈনিক তা অতিক্রম করেছিল। লাদাখ সীমান্তে গত বছর চীন এবং ভারতীয় সৈন্যদের মধ্যে হাতাহাতির পর সেখানে এখনো উত্তেজনা রয়েছে। দুই পক্ষই এই উত্তেজনা কমানোর চেষ্টা করছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মোয়াজ্জেম হোসেন। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষিদ্ধ করার পর মিস্টার ট্রাম্পের সমর্থকরা একে মুক্তভাবে কথা বলার স্বাধীনতার উপর আঘাত বলে বর্ণনা করছেন। টুইটার গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। মিস্টার ট্রাম্পের টুইট বার্তা নতুন করে সহিংসতায় উস্কানি দিতে পারে এমন আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে দ্বিতীয় দফা অভিশংসনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিস্তারিত শুনুন নাগিব বাহারের কাছে। ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে অপসারণ করা যায় তা নিয়ে গতরাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেট দলীয় সদস্যরা প্রায় 3 ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেছেন। তাকে দ্বিতীয় দফায় ইমপিচ বা অভিশংসনের পক্ষে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে। বৈঠক শেষে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন তিনি আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই যেন পদত্যাগ করেন।
কিন্তু যদি প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করতে অস্বীকৃতি জানান তাহলে তারা দ্রুত তাকে অভিশংসনের লক্ষ্যে পদক্ষেপ নিতে প্রস্তুত। অভিশংসনের লক্ষ্যে ইতিমধ্যে অভিযোগনামা প্রস্তুত করেছেন দুজন কংগ্রেস সদস্য, যারা নিজেরাও ক্যাপিটল হিলে হামলার সময় আত্মরক্ষার্থে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তবে ডেমোক্র্যাটদের এই চাপের মুখেও জো বাইডেন এখনও অভিশংসনের পক্ষে সরাসরি সমর্থন দেননি। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তিনি কংগ্রেসের ওপরই ছেড়ে দিয়েছেন। I've thought for a long, long time that President Trump wasn't fit to hold the job. That's why I ran. মিস্টার বাইডেন বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে এই পদের উপযুক্ত নন সেটা আমি অনেক দিন ধরেই ভাবতাম। তিনি বলেন, আর মাত্র 12 দিন পর আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হব। এ সময় আমি 3টি আশু বিষয় নিয়ে চিন্তিত: ভাইরাস, টিকা এবং অর্থনীতি। কংগ্রেস কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই অভিশংসন প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সরানোর ক্ষমতা রাখে কেবল সেনেট। সেখানে 2/3 সদস্যের সমর্থন দরকার হবে, কিন্তু এখনও পর্যন্ত মাত্র 2 জন রিপাবলিকান সেনেটর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে বলেছেন। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক অধিনায়কদের সঙ্গে কথা বলেছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে কোনো যুদ্ধ বাঁধিয়ে দিতে না পারেন বা পরমাণু অস্ত্রের কোড না পেতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একের পর এক প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে যাতে তিনি নতুন করে সহিংসতায় উস্কানি দিতে না পারেন। তবে তার সমর্থকরা একে মুক্ত চিন্তার ওপর হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। মিস্টার ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র বলেছেন, এমনভাবে সেন্সরশিপ চলছে যেটা আগে কখনো দেখা যায়নি। নাগিব বাহার। বাংলাদেশের রাজধানী ঢাকার যে স্থানটিকে 1 বছর আগে নীরব এলাকা বলে ঘোষণা করা হয়েছিল, সেখানে 9 দিন ধরে পর্যবেক্ষণের পর একটি পরিবেশবাদী সংগঠন বলছে সেখানে শব্দ দূষণের মাত্রা অত্যন্ত ভয়াবহ। 1 মিনিটের জন্য তারা সেখানে যে মাত্রায় এই দূষণ সীমিত রাখার কথা তা দেখতে পাননি। পরিবেশ বিষয়ক সংগঠনগুলো বলছে মাঠ পর্যায়ে এ সম্পর্কিত আইনের প্রয়োগ নেই বলেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত শুনুন রাকিব হাসনাতের প্রতিবেদনে। ঢাকার সড়কে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এমন উচ্চ শব্দের মধ্য দিয়েই চলাফেরা করতে হয় বিভিন্ন বয়সের মানুষকে। অথচ শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল আছে এমন এলাকাগুলো নীরব এলাকা। এর বাইরে সরকার সচিবালয় সহ আরও 5টি জায়গাকে নীরব এলাকা ঘোষণা করায় এসব এলাকায় শব্দের মাত্রা নিয়ন্ত্রিত মাত্রায় বা 50 ডেসিবেলের নিচে থাকার কথা। কিন্তু বাস্তবতা হলো প্রচণ্ড শব্দের মধ্যে এসব এলাকায়, বিশেষ করে সচিবালয়ের আশেপাশে চলাফেরা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে বলছেন তাপসী রাবেয়া আঁখি, যাকে পেশাগত কারণে প্রায় প্রতিদিনই সচিবালয় এলাকায় যেতে হয়। সচিবালয়, প্রেস ক্লাব এই অঞ্চলটি সবসময় একটু ওভার ক্রাউডেড। তো প্রতিদিনই এখানে এত সংখ্যক যানবাহন চলাফেরা করে এবং সেখানে প্রচুর পরিমাণে জনসমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে। সেখানে মাইকের ব্যবহার হয়, গাড়ির হর্ন হয়। তো এগুলি মিলে এক ধরনের ভীষণ রকমের শব্দ দূষণ হয় সেখানে, যেটা অনেক সময় গাড়ির শব্দ পর্যন্ত শোনা যায় না। ঢাকার বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের আওতায় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 1 বছর আগে 2019 সালের 17 ডিসেম্বর সচিবালয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছিল। এবার তার বর্ষপূর্তি উপলক্ষে গত 14 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 9 দিন ওই এলাকার 12টি পয়েন্টে শব্দ দূষণ পর্যবেক্ষণ করে ভয়াবহ চিত্র পেয়েছে তারা। প্রতিষ্ঠানটির প্রধান গবেষক অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বলছেন, 2019 সালের তুলনায় 2020 সালে সবকটি স্থানেই শব্দ দূষণ আরও বেড়েছে। এমনকি এই করোনা মহামারীর মধ্যে 15% যানবাহন রাস্তায় কম থাকলেও শব্দ দূষণ না কমে বরং বেড়েছে। এটা নীরব এলাকা হলে 50 ডেসিবেল হওয়ার কথা। 50 ডেসিবেল গতবার এইবার কখনোই আমরা পাইনি। অর্থাৎ গত বছরের এবং এই বছরে 1 সেকেন্ডের জন্য ওই এলাকাটা 50 ডেসিবেলের নিচে আসে নাই। মানে যেহেতু নীরব এলাকা হিসাবে 1 সেকেন্ডের জন্য এটা ইমপ্লিমেন্টেড হয়নি। বাণিজ্যিক এলাকার মানমাত্রা ধরলেও 96% সময় দূষিত ছিল। কিন্তু শব্দের যে মাত্রা, মানে কত জোরে হর্নটা হচ্ছে, গতবারে যত জোরে হতো এইবার তার চেয়ে আরো 8 ভাগ বেশি জোরে শব্দটা শোনা যাচ্ছে। বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শব্দের মাত্রা 45 ডেসিবেল এবং দিনের অন্য সময়ে 55 ডেসিবেল অতিক্রম করতে পারবে না।
বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে 60 ও 70 ডেসিবেল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের আশেপাশে 100 মিটার পর্যন্ত নীরব এলাকায় রাতে 40 ও দিনে 50 ডেসিবেল শব্দমাত্রা নির্ধারণ করে দেয়া আছে। মিস্টার মজুমদার বলছেন, পুরো ঢাকার কোথাও এই সহনীয় মাত্রার মধ্যে শব্দ তারা পাননি ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। ঢাকা শহরের সবচেয়ে বেশি 82টা স্থানের ভিতরে সবচেয়ে বেশি যে শব্দ দূষণ হয় তার ভিতরে 3টি স্থানই সচিবালয়ের 3 কর্নারে অবস্থিত, অর্থাৎ 0 পয়েন্ট, পল্টন ময়দান, পল্টন বাস স্ট্যান্ড এবং কদম ফোয়ারা। সবাইকে সম্পৃক্ত না করার কারণে, মানুষ সচেতন না হওয়ার কারণে এবং ড্রাইভাররা এই তথ্যটা তারা না জানার কারণে শব্দ বরং আরো দূষণ বেড়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী সচিবালয়ের পাশে 0 পয়েন্টে প্রতি 10 মিনিটে গড়ে 332টি হর্ন শোনা যায়, যার মধ্যে 70টি হাইড্রোলিক হর্ন। যদিও আইন অনুযায়ী এ ধরনের হর্ন বাজানোর সুযোগই নেই। আইন অনুযায়ী শব্দ দূষণ দণ্ডনীয় অপরাধ হলেও গাড়ির হর্ন, নির্মাণ কাজ, যত্রতত্র মাইকের ব্যবহার এবং শিল্প কারখানা সহ নানা কারণে শব্দ দূষণ বেড়েই চলেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপার সভাপতি আব্দুল মতিন বলছেন, আইন ও বিধিমালার প্রয়োগ না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে নীতিমালা এবং আইনের প্রয়োগ হয় না। অনেক পলিসি তৈরি হয়, অনেক ডকুমেন্ট আছে, অনেক আইনও আছে, অনেক নিয়ম আছে, কিন্তু সবগুলা যথাযথ প্রয়োগের অভাবে অনেক কিছুর মতোই শব্দ দূষণেও আমরা একটা ফেইলিউর সিচুয়েশনে চলে গেছি আসলে। তবে ট্রাফিক পুলিশ বিভাগ বলছে, তারা প্রতিনিয়ত মোবাইল কোড পরিচালনা করছে এবং গাড়ি চালকদের মধ্যে হর্ন না বাজাতে সচেতনতা তৈরি সহ শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে রাকিব হাসনাত। আপনারা বিবিসি বাংলা শুনছেন রংপুরে, ঢাকায়, রাজশাহীতে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক সংকট নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাত। রাকিব। ধন্যবাদ মোয়াজ্জেম। বিবিসি বাংলার আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সাথে ইতোমধ্যেই সংযুক্ত হয়েছেন টেক্সাস A&M ইউনিভার্সিটির অধ্যাপক মেহনাজ মোমেন এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ এবং মেহনাজ মোমেন, আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে ঘটনা, প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, তার জের ধরে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। শুরুতেই মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে শুরু করি। তো নানা নাটকীয় ঘটনা চলছে এবং আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন। ইতিমধ্যেই তার টিমের সদস্যদের প্রায় সবার নামও তিনি ঘোষণা করেছেন। এই নির্বাচন তো দেখিয়ে দিল সেখানকার রাজনীতি সার্বিকভাবে কতটা বিভেদ, সেখানে কতটা প্রকট এবং কোন বিষয়গুলো তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই কোভিড পরবর্তী বিশ্বে স্বাস্থ্য একটা সাংঘাতিক বড় চ্যালেঞ্জ, কিন্তু এটা ছাড়াও আপনি যদি আভ্যন্তরীণ রাজনীতির কথা চিন্তা করেন, এই 4 বছরের ট্রাম্প প্রেসিডেন্সিতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং আভ্যন্তরীণ অনেক নীতিমালাও একটা ট্রেন্ড ফলো করে, সেটা থেকে অনেক সরে এসছে। তো বাইডেনকে সেই সমস্ত জিনিসগুলো ঠিক করতে হবে বা আগের জায়গায় নিয়ে যেতে হবে। তো প্রতিটা জিনিস, আপনি যদি ইমিগ্রেশন, ইকোনমি, ফরেন রিলেশন, প্রতিটা অঙ্গনে একটা করে সাংঘাতিক চ্যালেঞ্জ আছে। এবং আমার কাছে মনে হয় যে এইসব চ্যালেঞ্জ ছাড়াও সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক মানুষের আপনার বিভেদের কথা যেটা বললেন সেটা তো আছেই, এবং ইনস্টিটিউশনের প্রতি ট্রাস্ট চলে গেছে। তো এই জিনিসটা ফিরিয়ে আনা, এটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলী রিয়াজ, আপনি? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওই প্রসঙ্গেই বলি আর কি, যে এই সমস্ত চ্যালেঞ্জের একটা বড় চ্যালেঞ্জ এটা, যে কথাটা মিস্টার বাইডেন বলছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যের, কিন্তু ক্রমাগতভাবে যে দক্ষিণপন্থী রাজনীতি এবং সশস্ত্র দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে এবং যেটা আমরা দেখতে পেলাম যে বুধবার দিন, সেটার একটা বড় দিক হচ্ছে সিকিউরিটি ডিমেনশন, নিরাপত্তা জনিত আর কি। যুক্তরাষ্ট্রের জন্য এই কথাটা আমরা আগে এইভাবে হয়তো বলতাম না, কিন্তু সবসময় এই ধরনের নিরাপত্তার একটা হুমকি ছিল। এই নিরাপত্তা হুমকিটা একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে
এবং সেটা আসলে যুক্ত হবে অন্যান্য যে সমস্ত দীর্ঘমেয়াদী বিষয়গুলো আছে, ধরুন সোশ্যাল জাস্টিসের প্রশ্ন আছে, ক্রিমিনাল জাস্টিস রিফর্মের প্রশ্ন আছে, ইমিডিয়েট তো অবশ্যই কোভিড মানে করোনা ভাইরাস মোকাবেলা করা, কিন্তু রাজনীতির দিক থেকে ঐক্যের চেয়ে বড় জিনিস হচ্ছে দুটো ব্যালেন্স করা। ঐক্য তৈরি করতে হবে, কিন্তু নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নিতে হবে, কারণ ক্রমাগতভাবে দক্ষিণপন্থীদের উত্থান এবং সশস্ত্র দক্ষিণপন্থীদের উত্থান খুব বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্রকে। কিন্তু এই যে সর্বশেষ যে ঘটনা ঘটলো তার জের ধরে এখন ডোনাল্ড ট্রাম্প বা তার রাজনৈতিক ধারা প্রচণ্ড চাপের মুখে আছে। তো তার বিদায়ের পর এই যে আপনি দক্ষিণপন্থী রাজনীতির কথা বললেন, বা আমরা যেটা খুব উগ্রভাবে দেখতে পাচ্ছিলাম যে ঘটনাগুলো ঘটছে সশস্ত্রভাবে সহিংসতা, এই রাজনীতির আসলে গতি প্রকৃতি কোন দিকে যাবে মিস্টার ট্রাম্প যখন ক্ষমতা থাকবেন না? আপনি যেটাকে বলছেন চাপের মধ্যে আছে, সেটা আবার চাপের মধ্যেও নেই, আপনাকে এটাও বিবেচনায় রাখতে হবে। সেটা কি আমি উদাহরণ হিসেবে বলি। আমরা কথা বলছি যখন, তখন যেটা দেখতে আপনি খবর নিলেই দেখতে পাবেন, সেটা হচ্ছে যে রিপাবলিকান ন্যাশনাল কি যেটা আরএনসি, আরএনসি রিপাবলিকান ন্যাশনাল কমিটির মিটিং হচ্ছে। মিটিংয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবে দোষারোপ করা হচ্ছে না, তার সমর্থনেই কার্যত কথাবার্তা বলা হচ্ছে, অন্ততপক্ষে এক ধরনের মৌনতা অবলম্বন হচ্ছে। এটা হচ্ছে একটা। রিপাবলিকান পার্টির ভেতরে আপনি একদম মেইন স্ট্রিমে দেখেন, এখন পর্যন্ত যারা কথা বলছেন তারাও কিন্তু অনেক হিসেব করে কথা বলছেন, খুব যে মানে স্পন্টেনিয়াসলি বলছেন। এখন লিসা মার্কাসকি বা অ্যাডাম কিনজিঙ্গার আমার এলাকার প্রতিনিধি হাউসে, আমাদের বিশ্ববিদ্যালয়ের একসময়, আমার বিভাগের একসময় ছাত্র ছিলেন। তো প্রশ্ন হচ্ছে যে রিপাবলিকান পার্টির মধ্যেও আপনি যদি দেখেন যে খুব যে দৃঢ়তার সঙ্গে ট্রাম্পিজমের বিরোধিতা হচ্ছে তা নয়। এটা হচ্ছে এক। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, সোসাইটির মধ্যে তার কতগুলি কারণ তৈরি হয়ে গেছে এই ধরনের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, কর্তৃত্ববাদী, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সহিংসতার। এটা আগেও ছিল, এটা বেড়েছে। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন তিনি চলে যাবেন, মানে ট্রাম্পিজমের শেষ হবে, মানে তিনি ক্ষমতা থেকে সরে গেলে তার সমর্থকরা থেকে যাচ্ছে মানে এখন আমার কাছে যেটা আশঙ্কা তৈরি হয় সেটা হচ্ছে এটা এক ধরনের মানে বৃদ্ধি পেতে পারে, কারণ মিস্টার ট্রাম্প আসলে নিজেকে ভিকটিম হিসেবে দেখাতে চাইবেন। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো টিকেছে বটে, কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু থেকে যাচ্ছে, ফ্রেজিলিটিটা বুঝতে পারছি আমরা, ভঙ্গুরতাটা বুঝতে পারছি আমরা। তো সেই কারণে আমি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় দুটো ভয়াবহ ঘটনা ঘটছে। ভয়াবহ এই অর্থে যে খুব মানে সুইফট কনক্লুশনে যাচ্ছে। একটা হচ্ছে কিছু লোক বলতেছে যে ডেমোক্রেসির অবিচুরি লিখে ফেলা দরকার, আমেরিকার ডেমোক্রেসি শেষ, ধ্বংস হয়ে গেছে, এইটা একটা ভয়াবহ ভুল। আরেক অংশ বলছে ট্রাম্প চলে গেলেই ট্রাম্পিজম শেষ হয়ে যাবে। না, কোনোটাই ঠিক নয়, ট্রাম্পিজম থাকবে, কতটা শক্তি নিয়ে থাকবে সেটাই হচ্ছে প্রশ্ন। মেহনাজ মোমেন, কি বলবেন আপনি এই প্রসঙ্গে? হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। ট্রাম্প আপনার জানুয়ারির 20 তারিখের পরে উনার ক্ষমতা থাকবে না, কিন্তু যে 75 মিলিয়ন মানুষ উনাকে ভোট দিয়েছে তারা তো এই দেশেরই অংশ, তারা থেকে যাচ্ছে। তো তাদেরকে আপনার তাদের কথা সামনে নিয়ে আসার জন্য যদি কোনো নতুন নেতা আসে তাহলে কিন্তু ট্রাম্পিজমের পুনরুত্থান হবে। ট্রাম্পিজম এখনো শেষ হয় নাই। আচ্ছা, তাছাড়া ট্রাম্পিজম শুধু ট্রাম্পের সাথে যুক্ত না, ট্রাম্পিজমের সাথে আরো অনেক জিনিস যুক্ত আছে। তার মধ্যে কিছু জিনিস আছে, যেমন ফ্রাস্ট্রেশন, সোশ্যাল ইনইকুয়ালিটি, তারপর এই ইকোনমিক কারণে যে আপনার অর্থনৈতিক বৈষম্য, কিছু জিনিস আছে যেটা একদম ভ্যালিড। হ্যাঁ, কিন্তু ওই জিনিসগুলোকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে বা ওই ক্ষোভগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক ভাবে, যেটা আপনার ডেমোক্রেসির জন্য, সমাজের জন্য একটা ভয়াবহ জিনিস। এখন ট্রাম্পের আমি একটা জিনিস আমার কাছে মনে হয়, ট্রাম্প মানে যে কি বলবো একজন নেতা হিসেবে খুবই ইনএফিশিয়েন্ট। এখন ট্রাম্পের জায়গায় যদি আর কোনো কেউ আসে যারা যে এই 75 মিলিয়ন মানুষকে নেতৃত্ব দিতে চায় এবং এফিশিয়েন্ট হয়, তাহলে কিন্তু একটা ভয়াবহ একটা জিনিস হবে। কিন্তু এই যে সাম্প্রতিক যে সহিংসতার ঘটনা ঘটলো, এখন ধরুন নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিনও এরকম সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কাও কিন্তু অনেকে করছেন, যদিও এখন অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? আপনার একটা আমেরিকান ইনস্টিটিউশন, মেহনাজ মোহন আপনি শেষ করুন, তারপর আমরা আলী রিয়াজের কাছে যাচ্ছি। জি, আচ্ছা, আপনি যদি আমেরিকার একটা রাজনীতির ধারা দেখেন,
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা আপনার সবসময় হয়ে এসছে। দুই একটা আপনার এখানে আছে ঐতিহাসিক, আপনার আমি এক্স্যাক্টলি সালটা ভুলে গেছি, 1800 কোন এক সময় এরকম একটা সাংঘাতিক একটা রিপাবলিকান না ডেমোক্রেট জিতেছে, সেটা নিয়ে একটা সাংঘাতিক সংঘর্ষ হয়েছিল। এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আছে, কিন্তু এই 240 সালের মোটামুটি একটা আপনার আমরা ট্রেন্ড, একটা ভীষণ স্ট্রং ট্রেন্ড দেখি, যেখানে যত ক্ষোভ থাকুক, যত আপনার ইভেন যখন ইলেকশন প্রশ্নবিদ্ধ হয় তারপরও একটা শান্তিপূর্ণ একটা ক্ষমতা হস্তান্তর। তো সেই জিনিসটা এবার আমার কাছে মনে হয় সেভাবে করে হচ্ছে না। তো এটা একটা মানে এটা একটা কি বলবো, মানে এটা একটা ফলস লাইন, এটা একটা সাংঘাতিক একটা মানে একটা মাইলস্টোনের মতো। তো এইটা যদি এই একবার একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থাকে তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এটা মানে এটা একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে, কিন্তু এত বড় কিছু হবে না। কিন্তু এটা যদি একটা ট্রেন্ড তৈরি করে যে এরপর যখনই আপনার ক্ষমতা হস্তান্তর হবে তখনই এই ধরনের সহিংসতা দেখা দিবে, তাহলে তো এটা খুবই খুবই মানে ভয়ের ব্যাপার। আলী রিয়াজ, আপনি এই বিষয়ে বলবেন, কিন্তু একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটি হলো যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, কিন্তু সেটা কিন্তু এক দিক থেকে, অর্থাৎ মিস্টার ট্রাম্পের দিক থেকে এই প্রশ্নগুলি তোলা হচ্ছে, এটা দ্বিতীয় কোনো জায়গা থেকে এটার পক্ষে কোনো প্রমাণ নেই। সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ সেটা আমরা ওইভাবে বলতে পারছি না, কিন্তু তাদের অভিযোগ আছে। তো এমন পরিস্থিতিতে সবকিছু মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আসলে নির্বাচন কোনো অবস্থাতে প্রশ্নবিদ্ধ নয়। এই প্রসঙ্গ আপনি যখনই বলবেন ইউ আর প্র্যাকটিক্যালি লেজিটিমাইজিং এ ফ্রডুলেন্ট ক্লেম। বুঝতে পেরেছেন তো? কারণ না 61টা মামলা হয়েছে, 60টা আদালত বলেছে ইসে না, রিপাবলিকান দলের প্রতিনিধিরা বলছেন সেটা হয়নি, প্রমাণ করা যায়নি। অতএব আমি কোনো অবস্থাতে ওই শব্দটা ব্যবহারই করবো না। নির্বাচন কোথায় প্রশ্নবিদ্ধ? এর চেয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে হোমল্যান্ড সিকিউরিটি তারা বলছে যে এর চেয়ে ভালো নির্বাচন আগে হয়ই নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা যাবোটা কোথায়, মানে প্রশ্ন তো এই জায়গাটাই হচ্ছে যে এগুবার পথটা কতগুলি দিক আছে আর কি। যে এখন এই প্রশ্নগুলোকে সামনে রেখে নতুন প্রশাসন যে পদক্ষেপগুলো নেবেন সেগুলো তাদের পক্ষে কতটা কঠিন হবে। কারণ হচ্ছে যে 75 মিলিয়নের হিসেবে প্রফেসর মেহনাত মোমেন বলছিলেন, শুধু এই 75 মিলিয়নের সকলেই যে ট্রাম্পিস্ট সেটাও আবার আমি মনে করি না। বিভিন্ন বিবেচনার থেকে লোকে ভোট দেন, ট্রাম্প না থাকলে একটা এফিশিয়েন্ট লিডারশিপ কি তৈরি হবে? আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, এবং যুক্তরাষ্ট্রের শুধু নয়, যুক্তরাষ্ট্রের বাইরে তো অবশ্যই, যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের দক্ষিণপন্থী প্রবণতা। যুক্তরাষ্ট্রে এটা সহিংস রূপ নিচ্ছে, আগেও ছিল মিলিশিয়া মুভমেন্ট, সেটা সহিংস রূপ নিচ্ছে। আপনি ধরুন টুইটার বন্ধ করে দেওয়া হলো, তাই তো? কিন্তু আপনি এইচএন বন্ধ করবেন কি করে, পার্লার বন্ধ করবেন কি করে, কিংবা ধরুন গ্যাপ বন্ধ করবেন কি করে? আর মেইন স্ট্রিমিং হচ্ছে যেটা বিপদের জায়গাটা হচ্ছে কিউআননের মতো বা প্রাউড বয়েজের মতো সংগঠন যে মানে মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে, যে এরাই এখন প্রতিনিধিত্ব করে। কি দুর্ভাগ্যজনক! দেখুন, আমি ইলিনয়তে থাকি, এখানে সম্প্রতি নির্বাচিত ইউএস হাউস অফ কংগ্রেসের একজন নির্বাচিত হয়েছেন, আমি নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, তিনি প্রকাশ্যে পাবলিক জনসভায় বলছেন যে হিটলার ঠিক ছিল। কি ভয়াবহ পরিস্থিতি! যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই যে প্রবণতাগুলি, এগুলো কিন্তু স্পোরাডিক মনে হচ্ছে না আমার কাছে। এই প্রবণতাগুলো আগে লেটেন্ট ছিল, এগুলো এখন ফোর্সফুলি মেইন স্ট্রিমিং হয়ে সামনের দিকে চলে আসছে। হ্যাঁ, বিপদটা হচ্ছে ওই জায়গায়, বুঝতে পেরেছেন? জি, তো এখন তো ডেমোক্রেটদের তরফ থেকে মিস্টার ট্রাম্পকে ইমপিচ করার কথা উঠছে, এবং যদি সেটি হয় তাহলে নজিরবিহীন প্রেসিডেন্টই হবেন তিনি, যিনি দুবার এই ইমপিচের মুখোমুখি হলেন। কিন্তু যদিও আমরা জানি যে জো বাইডেন এটা কংগ্রেসের উপর ছেড়ে দিয়েছেন, এবং আবার রিপাবলিকানদের একটা বড় অংশের সাপোর্ট যদি না আসে, আপনি বলছিলেন একটু আগে যে আরএনসিতে এটা নিয়ে আসলে তেমন কোনো সমালোচনাই হচ্ছে না মিস্টার ট্রাম্পের। তো এই ইমপিচমেন্টের বা এই যে আগামী 11 দিন আছে, মিস্টার ট্রাম্পকে ক্ষমতাহীন করার প্রশ্নে বা এদিকে কি কতটুকু অগ্রগতি বা কতটুকু পদক্ষেপ নিতে পারে আলী রিয়াজ? এইখানে দেখুন, সমাধান তো আসলে তিনটা হচ্ছে যে একটা হচ্ছে ইমপিচ করা, আর একটা হচ্ছে 25th অ্যামেন্ডমেন্ট ইউজ করা, কিংবা ধরুন তিনি যদি পদত্যাগ করেন। তো 25th অ্যামেন্ডমেন্ট ইনভোক করার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তার জন্য মাইক পেন্সের সমর্থন লাগবে, অধিকাংশ সমর্থন লাগবে, সেটা ঘটবে না কিন্তু ডেমোক্রেটরা সেই চাপটা রাখতে চান ক্যাবিনেটের উপর, যাতে করে তারা রেইন ইন করে, তারা যাতে নিয়ন্ত্রণে রাখে। আপনি ইমপিচমেন্ট প্রসেসটা যত দ্রুত করা যাবে
বলে মনে হচ্ছে। যদি সেটাও যায় শেষ পর্যন্ত কি সেনেটে গিয়ে আটকে যাবে। কারণটা হচ্ছে যে আলটিমেটলি যদি আপনি ইমপিচ করেন, যেটা হবে ভবিষ্যতে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব হবে না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রফেসর মেহনাজ মোমেন বলছিলেন আর কোনো এফিশিয়েন্ট লিডার যদি আসতে পারে। এফিশিয়েন্ট লিডারশিপ কিন্তু তৈরি হবে, এরা শিখছে এই ইসের মধ্যে। ফলে প্র্যাকটিক্যালি অপশনগুলো কিন্তু কম। একটা মাত্র প্র্যাকটিক্যাল অপশন যেটা হবে না, সেটাও হবে না, ইগোইস্টিক্যালি যদি মানে প্রেসিডেন্টের ইগোর কারণে হবে না, তার রিজাইন করা। কিন্তু এগুলো করছে কেন ডেমোক্রেটরা কি জানেন না? আপনিও জানেন, আমিও জানি, প্রফেসর মেহনাজ মোমেন জানেন যে রিয়ালিস্টিক্যালি 10 দিনের মধ্যে ইমপিচ করার প্রসেসটা শেষ করা যাবে না। তাহলে চাপ তৈরি করা, চাপের মধ্যে রাখলে তাকে নিয়ন্ত্রণে রাখা যাবে। আপনি যদি একটা লোককে চাপের মধ্যে রাখেন, আরেকটা হচ্ছে খুব ব্লান্টলি বুলি আর কি, বুলি তো এখন বুলিরা যারা, তারা কিন্তু যখন কেউ একজন মুখের উপর দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটু ভয় পেয়ে যায়। আপনি দেখেন নাই 24 ঘন্টার মধ্যে কিভাবে সুর বদলে গেছে যখন চাপটা তৈরি হয়েছে। তো ওই বুলিকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে, মূলত চাপ তৈরি করা। মেহনাজ মোমেন। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই। আমি যখন বলেছিলাম নির্বাচন প্রশ্নবিদ্ধ, আমি মিন করেছিলাম যখন 2000 সালে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল তখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ট্রান্সফার হয়েছে। আমি সেটা পরিষ্কারভাবে তখন হয়তো বলিনি। আচ্ছা, আর এখন যেটা কথা বলছেন, আমার কাছে মনে হয় যে ট্রাম্প ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় না যে উনার থেকে আর কোনো আশঙ্কা আছে। এখন এই 11 দিনের মধ্যে হয়তো ইমপিচমেন্ট সম্ভব হবে না, বা যেটা আলী রিয়াজ বলছেন হয়তো হাউস করবে, সেনেট করবে না, আর বাকি যে দুটো জিনিস যেটা ক্যাবিনেট করতে পারে সেটা আমার মনে হয় না সেটা হবে। আর উনার পদত্যাগ করা সেটাও একটা সেটাও মনে হয় না হবে। হ্যাঁ, কিন্তু এই যে ট্রাম্প যেই ধরনের জিনিসগুলো আমেরিকার রাজনীতিতে বপন করে গেলেন, সেটা আমার কাছে মনে হয় শেষ না। এবং আমার কাছে মনে হয় যে এরপরও রিপাবলিকান পার্টি থেকে আর কোন নেতা আসবেন যিনি এই একইভাবে বা আরো খারাপ ভাবে হয়তো এই বিভেদটাকে, এই রাজনৈতিক এবং সামাজিক বিভেদটাকে ব্যবহার করবেন। কিন্তু ট্রাম্প অ্যাজ আ পার্সন আমার কাছে মনে হয় যে ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে। এবং আরেকটা যে জিনিস উনার যে জিনিসগুলো, এই যে টুইটার, ফেসবুক, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো, এগুলোতে উনি যেতে পারবেন না। হয়তো উনি নিজের কোনো টেলিভিশন শো করতে পারেন, যাই করতে পারেন, কিন্তু রাজনৈতিক অঙ্গনে উনার থেকে আমি আর কোনো কিছু আশঙ্কা করি। তো উনি যে রাজনীতিটা করতেন, ওনার তো রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পার্টি ছিল টুইটার, প্রায় 8 কোটির মতো ফলোয়ার, তার সব সিদ্ধান্ত অভিমত এগুলো টুইটারে আসতো। এখন তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে, অন্য সামাজিক মাধ্যমগুলো সেটা ফলো করছে। এর প্রভাবটা কি হবে? মূলধারার গণমাধ্যমের সাথেও তো তার সম্পর্কটা ভালো না। এখন তার আরেকটা অপশন, তার যদি কোনো নিজের টেলিভিশন চ্যানেল, যেটা অনেকদিন ধরে শোনা যাচ্ছে, সেটা হয়তো উনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু উনি হয়তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু আপনার ট্র্যাডিশনাল পলিটিশিয়ান না। উনি পলিটিক্সে এসছেন একদম শেষ সময়ে একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, তা এখন আবার উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কিন্তু এই যে রাজনীতি থেকে ওনার যে লাভ হয়েছে, যে সাংঘাতিক বড় ফলোয়ার পেয়েছেন এবং অর্থনৈতিকভাবে অনেক লাভ হয়েছে, সেগুলো থেকে তো উনি আর সরে যাবেন, উনি থাকবেন, সেগুলোকে উনি আবার ব্যবহার করবেন। আলী রিয়াজ, এইখানে আমি একটু ছোট্ট আপত্তি বা ভিন্ন মত বলে রাখি। এত সহজে মিস্টার ট্রাম্প চলে যাবেন কিনা আমি একটু খুব নিশ্চিত না। তার কারণ কি? কারণটা হচ্ছে গ্রাসরুটের একটা প্রেশার থাকবে কিন্তু তার উপর, যে আসলে আপনি যাবেন কোথায়, আমরা এখন রাস্তায় আছি, আপনি যাবেন কোথায়, এইরকম একটা ভঙ্গিতে। যেটা হবে টুইটারে না থাকার কারণে একটাই সুবিধা হবে, সেটা কি জানেন? আপনি নতুন ফলোয়ারের কাছে যাবেন না। এই যে 8chan, পার্লার, গ্যাপ, এই সমস্ত, এগুলি তো একো চেম্বার। ওইখানে যে যায় সে অলরেডি ইনডক্ট্রিনেটেড। ওনাকে রেস্ট্রিক্ট করা গেল যে উনি তার ইকো চেম্বারের মধ্যে তাকে পুশ করে দেওয়া যাচ্ছে, কিন্তু তার ইনফ্লুয়েন্সটা, এদের উপরে যে ইনফ্লুয়েন্সটা, সেটা আরো অনেকটা সময় থাকবে। 20 জানুয়ারি বলেন, 2021 সালেই চলে যাবে কিনা এখনো আমি কনক্লুড করতে রাজি না। আমি আরেকটু সময় নিয়ে দেখতে চাই, 2022 পর্যন্তই দেখতে চাই আসলে। তো কিন্তু রাজনীতিতে যদি তিনি না থাকেন এবং আবার এই ধরনের ইয়েগুলো তো নাই, তাহলে ঠিক তার যে ধারা সেটা খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় খুব কম, সেটা তার জন্য কতটা সহজ হবে? আসলে সহজ খুব কঠিন হবে না। উনি প্রভাব বিস্তার করবেন, কতটা প্রভাব বিস্তার করবেন সেটা দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার মিডিয়ামগুলো কি, যদি মিডিয়াটা সে ব্যবহার করতে পারে, এই চান ইত্যাদি সমস্ত ডার্ক ওয়েবের। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টির মধ্যে থেকে তার কোন রকম সিমিলার কাইন্ড অফ লিডারশিপ, ইকুয়ালি ক্যারিজমেটিক,
আসে কিনা দাঁড়িয়ে যায়। আলী রিয়াজ, হাতে একদমই সময় নেই। আলী রিয়াজ এবং মেহনাজ মোমেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ফিরে যাচ্ছি লন্ডনে মোয়াজ্জেম হোসেনের কাছে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ৬২ জন আরোহী সহ নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা টুইটারে তাকে নিষিদ্ধ করার সমালোচনা করেছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।